নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের অতিথি উপাসনা চৌধুরী। প্রথমবার রায়বাহাদুরে তোমাকে স্বাগত। উপাসনা তৃণমূল কংগ্রেসের নতুন মুখ, বহু জায়গায় কথা বলছে এবং সম্ভাবনাময় মুখ বাংলার রাজনীতিতে। তরুণ মুখ, অবশ্যই সম্ভাবনাময় মুখ। উপাসনা, আরো একবার রায়বাহাদুরে প্রথমবার তোমাকে স্বাগত। আমরা একাধিক বিষয় আজ কথা বলবো। আমরা যেরকম অপারেশন সিন্দুর নিয়ে কথা বলবো, আমরা যেটা ট্যাগই রেখেছি যে নরেন্দ্র মোদীর সিঁদুর বিক্রি থেকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সবটা নিয়ে আমরা আলোচনা করব। এবং অতি অবশ্যই 26-এর নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে এই কোন কোন ইস্যুগুলো প্রভাব বিস্তার করতে পারে বা কোন কোন ইস্যুগুলো এই 26-এর নির্বাচনে অত্যন্ত প্রাধান্য পেতে চলেছে, এই সব বিষয়েই আমরা আলোচনা করব। শুরুতে আমরা যদি একটুখানি অপারেশন সিন্দুর প্রসঙ্গে আসি উপাসনা, তাহলে আমরা দেখবো যে এর দুটো দিক রয়েছে। এর কিছু ইতিবাচক দিক রয়েছে এবং নেতিবাচক দিকও রয়েছে। ইতিবাচক দিকগুলো কি কি? ইতিবাচক দিকটা যেরকম ভারতবর্ষের বায়ুসেনা প্রথমবারের জন্য ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে পাকিস্তানের মধ্যে ঢুকে, এটা আমরা দেখেছি যে টেররিস্ট ক্যাম্পগুলোকে পুড়িয়ে দিয়েছে। এবং তারপর যে প্রেস কনফারেন্সটা দেখেছি, যেটা সোফিয়া কুরেশি এবং বমিকা সিং করেছেন, সেখানে সোফিয়া কুরেশি একটা অত্যন্ত इंटरेस्टिंग কথা বলেছেন যে ইন্ডিয়ান আর্মি ভারতীয় সংবিধান কা এক প্যারি ঝলক है। এটা একটা পজিটিভ দিক। এবং আমাদের বিদেশ সচিব, তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে পাকিস্তানের মিডিয়া হাসাহাসি করছে এটা নিয়ে যে ইন্ডিয়ান সিটিজেনরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করছে, তখন বিদেশ সচিব একটা দারুণ উত্তর দিয়েছেন যে দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ আওয়ার ডেমোক্রেসি, দ্য ইন্ডিয়ান পিপল ক্যান অলসো ক্রিটিসাইজ আওয়ার গভর্নমেন্ট, মানে হুইচ ইজ টোটালি আনপ্রেসিডেন্টেড ফর পাকিস্তান। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা মোটেই আনপ্রেসিডেন্টেড নয়। এগুলো যদি ইতিবাচক দিক হয়ে থাকে, উল্টো দিকে নেতিবাচক দিকটা হলো আমরা দেখলাম যে এটা যুদ্ধই বলো বা যাই বলো, সেটা হলো বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, কিন্তু সিজ ফায়ার ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প এবং প্রশ্ন উঠতে শুরু করলো যে এবং ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টতই উল্লেখ করে দিলেন যে দুদেশকেই বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে আমি ওদের সিজ ফায়ার করিয়ে দিয়েছি। তাহলে ওই 56 ইঞ্চির ছাতি কি ডোনাল্ড ট্রাম্পের সামনে মানে সেটা 4 ইঞ্চি না 3 ইঞ্চি কত হয়ে যাচ্ছে তোমরা ভালো বলতে পারবে। তো এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে পরবর্তী সময় এবং এই অপারেশন সিন্দুরের আগেও বিভিন্ন সময় বায়ুসেনা এটা বলেছে যে এয়ারফোর্সের প্রচুর ল্যাক রয়েছে। সেই বিষয়ে কোনো ধরনের অ্যাড্রেস না করে বা দেশবাসীকে না জানিয়ে প্রধানমন্ত্রী ইন্ডিয়ান এয়ারফোর্সের পোশাক পরে, বিহার ইলেকশন হোক, পরবর্তী সময়ে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন তো আছেই, তো এই ভোট প্রচারে নেমে গেলেন এবং এই অপারেশন সিন্দুরকে ইউটিলাইজ করতে শুরু করলেন, যেটা আমরা এর আগেও দেখেছি, সেটা উড়ি হোক, এইগুলো তো আমরা ইউটিলাইজ করতে দেখি। এই পুরো ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? এবং এই অপারেশন সিন্দুর তোমরাও জানো এটাকে ভোটে ব্যাপকভাবে ইউজ করা হবে, সেটা বিহার ইলেকশন হোক, সেটা পশ্চিমবঙ্গের ইলেকশন হোক। তো সেটা তোমরা কিভাবে দেখছো, তোমরা কিভাবে কমব্যাট করবে, বা এই পুরোটা তোমার কি অবজারভেশন, সেটা যদি শুরুতে বলো, সেটা দিয়ে যদি আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। সর্বপ্রথম এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায়। এবার যেই প্রশ্নের দিকে আসি, যে প্রশ্নগুলো তুমি আমার দিকে ছুড়ে দিলে, তার মধ্যে থেকে অন্যতম কিন্তু এটা যে ওই অপারেশন সিন্দুর। এবং অপারেশন সিন্দুরের কথাটা যখন আমাদের মাথায় আসে, তখন স্বাভাবিকভাবে সেই সিন্দুর কথাটা ভীষণভাবে আমরা সাউন্ড করছি, তাই তো? তো সেই সিঁদুর, যদি আমি সিঁদুর কথাটা ব্যবহার করি, সেই সিঁদুরের মাটি অর্থাৎ এই বাংলার মাটি যখন মোদিবাবু আসছেন, তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে এক্সপেক্ট করেছিলাম মোদিবাবু যেই সভার মাঝখানে বসেছিলেন, সেই সভাটা কিন্তু কোনো মানে গভর্নমেন্ট কেন্দ্রিক সভা নয়, এটা একটা রাজনৈতিক সভা, তাই তো? মানে বিজেপির তরফ থেকে করা একটা মঞ্চ বাঁধা, এবং সেখানে বিজেপির একজন প্রতিনিধি হিসাবে মোদিবাবু সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আশ্চর্যটা আমরা সকলে কোথায় হলাম জানো তো? আমরা সেখানে সবচেয়ে বেশি আশ্চর্য হলাম যখন আমরা দেখতে পেলাম যে সেখানে যারা ভলেন্টিয়ার্সরা ছিলেন, ভলেন্টিয়ার্সদের জামার মধ্যে অপারেশন সিন্দুরের সেই ব্যানারিং হচ্ছে এবং সেই জিনিসটার প্রচার করা হচ্ছে। আচ্ছা, একটু এই জিনিসটা স্পষ্ট করে বলে দিই যে কোনো রাজনৈতিক সভায় কোনো একটা জিনিস, অর্থাৎ অপারেশন সিন্দুরের মতো জিনিস, এইটা আমি মনে করি দিস হোল ক্রেডিট গোস টু হুম? আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু আর্মির ক্রেডিট, তাই তো? তাহলে হঠাৎ করে ওই আর্মির ক্রেডিট
কোনো একটা সভায় কোনো একটা নেতা তাদের ভলেন্টিয়ার্সদের জন্য জামার পিছনে পোস্টারিং করে ব্যানারিং করে সেই জায়গাটা ইউজ করা হচ্ছে এবং একবারও সেই মানুষজনদের নাম উল্লেখ করা হচ্ছে না। উদাহরণে ভামিকা সিং, উদাহরণে সুফিয়া কুরেশি, এবং যিনি মাঝখানে বসেছিলেন আমি ওনার কথাও বলছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আর্মি যখন এত সুন্দর কথাটা বলেছিল তখন কিন্তু ওরা এই জিনিসটা ভীষণ ক্লিয়ারলি বলেছিল যে যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছিল তারপর থেকে একটু মনে করে যদি দেখি বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে কিন্তু ওই ধর্মকেন্দ্রিক বিষয়টাকে টেনে আনা হচ্ছিল। তো সেইখানে যখন ইন্ডিয়ান আর্মি প্রেস কনফারেন্স করে তখন কিন্তু ওনারা স্পষ্ট করে দেয় এই ধর্মের নোংরা রাজনীতিটা খেলার জন্যই কিন্তু এটা করা হয়েছিল। এটা কিন্তু ওনাদের কথা, এটা আমার কথা বা অন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তির কথা নয়, এটা কোনো পলিটিক্যাল লিডারের কথা নয়, এটা আর্মি নিজে বলছে। এবং আমি একটা জায়গায় স্পষ্ট যে আর্মি তো নিজের স্পষ্ট কথাটা স্পষ্ট ভাবেই বলেছে উইদাউট এনি ম্যানিপুলেশন, রাইট? এই জিনিসটা আমি মাথায় গেঁথে নিচ্ছি। তাহলে তাহলে সেই জিনিসটা যখন আমরা দুদিন আগেই দেখলাম যে কোনো এক মিডিয়া চ্যানেলে যে কনস্টিটিউশনের কথাটা উল্লেখ করলে তুমি, ঠিক সেই জায়গাটা এবার আমি টেনে একটু কথা বলি। যে ঠিক কদিন আগের ঘটনা, যখন একটার পর একটা এই টেররিস্ট অ্যাটাক হলো এবং তারপরে মিডিয়া খুললেই আমরা দেখতে পাচ্ছি এই হিন্দু মুসলিমের গোটা বিষয়টা আমাদের মাথায় গেঁথে দেওয়া হচ্ছে। ঠিক সেই সময় একটা বড় মিডিয়া চ্যানেল, আমি তোমার চ্যানেলের নাম নেব না, কিন্তু সেখানে একজন বিশেষ অত্যন্ত ফেমাস সাংবাদিক, উনি কি করলেন দেখলাম যে টিভির পর্দাটা খুলতেই উনি চ্যানেলে নেচে বেড়াচ্ছেন। উনি রীতিমতো বলছেন কুসুম মশাই কোন কুসুম, এবং এই জিনিসটা অত্যাধিক ভাইরাল হয়েছে। তো তারপরে আমরা পরে যে জিনিসটা দেখলাম, যখন ভামিকা সিং এবং সুফিয়া কুরেশির গোটা বিষয়টা আমাদের চোখের সামনে আসলো, আমি তখন বলেছিলাম এইটা আমাদের ভারতবর্ষ। অর্থাৎ যে দুটো কুসুমের কথা নিয়ে উনি খিল্লি করেছিলেন সেই চিত্রটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের সকলের সামনে প্রকাশ করে দেখিয়ে দিয়েছে যে কোন কুসুমের কথা উনি জিজ্ঞেস করছিলেন। তো সেখানে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, প্রথমত সিঁদুর যেই শব্দটা, এটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়া উচিত নয় প্রথমত। কারণ আমি নিজে একজন নারী, নিজে একজন মেয়ে, এই সিঁদুরের মর্মটা একটা নারী বোঝে, একটা মেয়ে বোঝে, এবং সমানভাবে আমি মনে করি যে যেইভাবে এই সিঁদুর কথাটাকে শুধুমাত্র নিজেদের একটু পিয়া স্টান্ট হিসাবে, পিয়া স্ট্র্যাটেজি হিসাবে ইউজ করছে, ওরা কি করছে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে বিজেপির তরফ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে সিঁদুরের প্যাকেট দেওয়া হবে। ওরা সিঁদুরের মূল্য মর্ম আদৌ কি বোঝে? এটা আমার একটা বড় প্রশ্ন। কারণ যখন মোদি বাবু এখানে এলেন, অমিত শাহ বাবু এলেন, যখন এইসব নিয়ে এত কথা চলছে, তখন এরকম 2-3টে ইন্টারভিউ দিচ্ছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে ওনাদেরকে বলুন না এই বাংলার মাটির যে আদি সিঁদুরের ব্র্যান্ড গুলো রয়েছে সেটা দুটো নাম বলতে। আমরা জানি রক্তজবা রয়েছে, খুকুমণি রয়েছে, কিন্তু এরকম এই ব্র্যান্ড গুলোর নামগুলো কি মোদি বাবু জানেন? এটা আমাদের একটা প্রশ্ন। এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, কোনো তৃণমূলের প্রতিনিধি হিসাবে প্রশ্নটা ছুটছি না, এটা সাধারণ একটা নাগরিক, সাধারণ একটা মেয়ে হিসাবে আমি বলছি। তাহলে আমরা প্রত্যেকে তো জানি যে কোনো বিষয়ে একটা কথা বলতে গেলে আমার সেই বিষয়ে একটু নলেজের প্রয়োজন। কিন্তু কি জানো তো, আজকে আমাদের অবস্থাটা, অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা মোদি বাবুর অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে, আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে দাঁড়িয়ে কনস্টিটিউশনকে নিয়ে খিল্লি করছেন। আমাদের এই চিত্রটা তুমিও তুলে ধরেছো এবং বিভিন্ন মিডিয়া চ্যানেল তুলে ধরেছে। তাই আজকে যে কনস্টিটিউশনে লিখে থাকা যেই অধিকারগুলো রয়েছে, যেই অধিকারটা প্রত্যেকটা সাধারণ মানুষের অধিকার, তাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে কনস্টিটিউশনের মাধ্যমে, সেই জিনিসটাও না, সেই পথটাও না কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, এবং এনাদের কৃপাতেই। কারণ কনস্টিটিউশন কোনোদিনও খিল্লি করার জিনিস বলে আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি না। তো উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সেই জায়গাটা খিল্লি করছেন এবং ওনার কি বলবো একটা কবচ হিসাবে সামনে এসে দাঁড়াচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী, তো সেইখানে কেমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে বিজেপির অন্দর মহলে, সেই জিনিসটা আমরা বুঝতে পারছি বটে। তার পাশাপাশি যদি আমরা দেখি নারী সুরক্ষা, নারী কেন্দ্রিক যে কথাগুলো আমরা বলি, আমি বরাবরই একটা জিনিস বলি যে বিজেপি না নারীদের ব্যাপারে ভালো বলতে পারে না। কেন বলছি এই কথাটা হঠাৎ করে? এই কথাটা বলার কারণটা এখানেই, এই ভামিকা সিং এবং সুফিয়া কুরেশির বিষয় বিজেপির কিছু নেতাদেরকে, স্পেসিফিক্যালি সুফিয়া কুরেশিকে কেন্দ্র করে আমরা বলতে শুনেছিলাম, সেই ভিডিওটাও অত্যাধিক ভাইরাল হয়েছিল, যেখানে ওনারা বলছেন যে ওনাদের বোনকেই পাঠিয়ে দিয়েছে ওনাদেরকে মারতে। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে
মানে আপনি বুঝতে পারছেন, একজন চা খেতে খেতে বলছে আরে কি কাজ করেছে দেখেছেন, ওনাদের বোনকেই পাঠিয়ে দিয়েছি। কিন্তু বাস্তব চিত্রটা তো সেটা নয়। যেই মানুষটা ওই সুফিয়া কুরেশি আমাদের ভারতবর্ষকে কতটা ভালোবাসে, সেটা এইসব দালালের কাছ থেকে শিখতে হবে না, জানতে হবে না আমাদেরকে? অন্তত এটা আমরা জানি, আমরা সাধারণ ভারতবর্ষের নাগরিক, আমরা জানি। এবং যে প্রথম প্রশ্নটা তুমি আমার দিকে ছুড়ে দিলে, যে প্রশ্নটা তুমি করলে, তার মধ্যে থেকে এইটাও রয়েছে যে বাইরে থেকে লোকজন তো ঢুকে এসছে আমার ভারতবর্ষে, সেই দায়িত্বটা কার ছিল? রাইট। সেই দায়িত্বটা যার ছিল, সে এখন বলছে হ্যাঁ ঢুকে এসছে তো ঢুকে এসছে, কি হয়েছে, তারপরে কিন্তু আমরাই মেরেছি, আমরাই কিন্তু স্ট্রাইকটা করেছি, তোমরা করনি মশাই। আমাদের কথা হচ্ছে আপনারা করেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যারা যারা এই পেহেলগাঁওয়ের টেররিস্ট ছিল, অর্থাৎ যারা এই 26 জন 27 জনকে মারলেন, তাদের আদৌ ধরা গেছে কিনা, ধরার তো কোনো প্রশ্নই না, তাদেরকে কোনোভাবে তাদের কি হলো আলটিমেটলি, সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য ভারতবর্ষের নাগরিকদের কাছে নেই, কোনো তথ্যই নেই। এবং এই ঠিক সমান জিনিসটা যেটা পেহেলগাঁও হয়েছে, আমরা কিন্তু আগেও এরকম সমান একটা জিনিস দেখেছি। আমরা কিন্তু এখনো জানতে পারিনি যে ওইখানে এত সংখ্যক বোমা আমাদের ভারতবর্ষে কিভাবে ঢুকেছিল। ঠিক মনে করে দি পুলওয়ামা, তাই তো? সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় একদম স্পষ্ট চিত্র ভেসে আছে। এখনো যখন আমরা চোখ বন্ধ করি, ওই 14 তারিখ আমাদের সেই জায়গাটার কথা মনে পড়েই যায়, সেই শহীদদের কথা মনে কিন্তু পড়েই যায়। কিন্তু আমরা কি দেখলাম, সেই পুলওয়ামার ঘটনাটাও যখন হয়েছিল না, তখন আমরা দেখলাম পুলওয়ামার পরবর্তীতে ওই স্ট্রাইক, সেই স্ট্রাইকটাকে দেখিয়ে একটা পার্টি কিভাবে গোটা ভোটটা নিজের দিকে টেনে নিল। এবং সেই মানুষটাই পরবর্তীতে বলল আমি চৌকিদার, আপনারা টেনশন করবেন না, আমি কিন্তু আপনার বাড়ির বাইরে বসে আছি, আমি বাড়ির বাইরে থাকলে আপনারা পুরোটাই সুরক্ষিত। আচ্ছা, যেই মানুষটা বলেছিল যে টেররিজমের শির দ্বারা ভেঙে দিয়েছি, তাহলে টেররিস্টরা ঢুকলো কি করে ভারতবর্ষে? এইটা একটা সাধারণ প্রশ্ন, জানো তো? কারণ এই সমান প্রশ্নটা মোদি বাবু তখন করেছিলেন যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন না। কিন্তু আজকে যখন উনি প্রধানমন্ত্রী, তখন ওনার এই প্রশ্নের উত্তর দিতে কেমন জানি হাত পাকাচ্ছে। কিন্তু কি জানেন তো, আমরা তো সাধারণ নাগরিক, আমরা এই ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষের ভালো চাই, বিভাজনের রাজনীতি চাই না, বিভেদ চাই না। তাই জন্য এই প্রশ্নটা আমরা সেই দিনও করেছিলাম, এবং আজকেও সেই সমান প্রশ্নতে আমাদের কাঁটাটা আটকে রয়েছে। আমরা ভাবছি যে এই প্রশ্নের উত্তরটা কবে মোদিবাবু আমাদেরকে দেবে, কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে কিন্তু কেউ ইচ্ছুক নয়। কারণ মূল উদ্দেশ্য কোথায়? এই 26 একদম কোনায়, 26-এর জন্য কিন্তু আমাদেরকে এই সিন্দুরকে নিয়ে প্রচার করতে হবে। তাই জন্য অলরেডি কর্মসূচি আমি ফেলে দিয়েছি। আমাদের বিভিন্ন যে নেতারা রয়েছে, যারা সিঁদুরের ব্যাপারে কোনো বিষয়, তারা নারী সম্মানের ব্যাপারে জানে না, কিন্তু সিঁদুরটাকে তাদের হাত দিয়েই আমরা বিভিন্ন মানুষের বাড়ি অব্দি পাঠাবো। নারী সম্মানের ব্যাপারে জানে না, এই জিনিসটা আমার আলাদা করে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। কারণ ঠিক কদিন আগে মনোহরলাল বাবুর একটা খুব সুন্দর দৃশ্য তুমি আমি তোমার চ্যানেলের বহু দর্শক দেখেছে, এবং সেটা কোনো বাড়িতে নয়, বন্ধ ঘরে নয়, সেই যে চিত্রটা উঠে এসেছিল সেটা রাস্তা, অর্থাৎ হাইওয়ের মাঝখানে। আমি বরাবরই একটা কথা বলে থেকেছি যে বাংলার রাস্তার দুপাশেও কিন্তু আমরা বিভিন্ন চিত্র দেখি, ক্যালিগ্রাফিস দেখি, বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন দেখি রাস্তাঘাটে। সেটা হচ্ছে আমাদের কালচার, অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী সেই রুচি, সেই কালচার। তো তাই জন্য উনি রাস্তার দুপাশটা, নিউ টাউন একটা বড় উদাহরণ, নিউ টাউন, তার পাশাপাশি বিভিন্ন জায়গা, আমি যাদবপুরে থাকি, যাদবপুরের বিভিন্ন জায়গায় যদি তুমি দেখো, একটা ডান দিক বাদিক কোনায় তুমি দেখবে খুব সুন্দর গ্রাফিটিস রয়েছে, সেই গ্রাফিটিসের সামনে আমরা ছবি তুলি। সেই জায়গাটা হচ্ছে আমাদের কলকাতার আরো সুন্দর করে তুলেছে, এবং সেই চিত্রটা আমরা তুলে ধরি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু যখন এটা ওই ডাবল ইঞ্জিন সরকারের কথা ওরা এত বুক চিতিয়ে বলে, ওই ডাবল ইঞ্জিন সরকারের জায়গাগুলোর দিকে তাকাই, তখন দৃশ্যটা দেখা যায় না। মানে ভদ্র পরিবারের কেউ দেখতে পারবে বলে আমি মনে করি না। ওনারা দেখতে পারেন হয়তো, ওনারা পুরো ফ্যামিলি নিয়ে একদম হয়তো টিভি খুলে উনি দেখেন, কিন্তু আমরা ভদ্র পরিবারের সুশিক্ষিত মানুষরা আমরা অন্তত সেই জায়গাটা যাই না, সেই জায়গাটা আমরা মানি না। এবং কি জানো তো, বিজেপি এমন একটা দল যারা বরাবরই শুধুমাত্র ভঙ্গিমার রাজনীতি করে এসছে, এবং সেই জিনিসটাই আমরা বারবার দেখছি। আজকে যদি আমি শুভেন্দু বাবুর কথা তুলতে বাধ্য হচ্ছি, কারণ শুভেন্দু অধিকারী তো আমাদের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হলেও উনি যে কর্মকাণ্ড বা যে ক্রিয়াগুলো করে থাকেন, সেইগুলো জোকারের থেকে কিছু কম নয়, বড্ড হাস্যকর। তো উনি যেই জিনিসগুলো ইতিমধ্যে বলে থেকেছেন, সেটা দিদিমণি কেন্দ্রিক, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক হোক, সেটা অভিষেক দা কেন্দ্রিক হোক, বা আমি আমার পার্টির কথা যদি ছেড়ে দিই,
যে সাধারণ মানুষ কেন্দ্রিক যদি ওনার কোনো বক্তব্য আসে সেইগুলো খুব হাস্যকর। কারণ নিজে একটা মানুষ, আমি নিজের বাবার পরিচিতি ভুলে গিয়ে আমি যদি হাত তুলে নাচতে নাচতে বলি আমার বাবা, আমার মা এই বিশেষ ব্যক্তি, তাহলে তুমি নিজে ভেবে দেখো তো জিনিসটা, আমি কি আর কোনো ওই রেসপেক্টের জায়গায় থাকবো? আমার তো মনে হয় না। কারণ শিশির বাবুর জায়গাটাই বেচারা, উনি হয়তো নিজের সন্তানের দিকে তাকিয়ে ভাবে যে কোন কুলাঙ্গারকে এত বড় করলাম। ঠিক এই অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির, কারণ ওনারা সত্যি জানেন না যে ওনাদের পিতামহ বা মাতামহ কে, কে ওনাদের পিতা, কে ওনাদের মাথা, এই জিনিসটা ওনাদের কাছে স্পষ্ট নয়। তাই জন্য ওনারা চায় যে সবকিছু নিয়েই একটা রাজনীতি করব, বাংলাকে কিভাবে আর একটু উত্তপ্ত করব, এবং 2026-এর আগে যে মূল কথাটা যেটা দিয়ে আমরা কনভারসেশনটা শুরু করলাম, ওই বিভেদের রাজনীতি, এবং যেহেতু এই টেররিস্ট অ্যাটাক সেই জায়গা থেকেই আমরা শুরু করেছি, আমি মনে করি বিজেপির তরফ থেকে যেইভাবে এই বিভেদের রাজনীতিটা ক্রমাগত আমাদের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুব ধার্মিক মানুষ, আমি ভগবানে ভীষণভাবে বিশ্বাসী। আমি সেটা জগন্নাথ দেব হোক, সেটা আমাদের শিব হোক, হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণ ভগবানে বিশ্বাসী, এবং তাই জন্যেই না এই বিজেপিকে আরো সহ্য করতে পারি না। কারণ আমার ভগবানকে কেউ নিজের জন্য ব্যবহার করবে, সেই জিনিসটা আমি কোনোদিন, সেই মান্যতা আমি কোনোদিন দিতে পারবো না। কারণ আমার ভগবান, এই প্রসঙ্গগুলোতেই আসবো, তুমি আমরা রাজ্যের প্রসঙ্গ আসবো। আমার জাস্ট একটা কাউন্টার কোয়েশ্চেন থাকবে। তুমি পুলওয়ামার প্রসঙ্গটাই যেটা বললে, যে এটা তো ঠিকই, পুলওয়ামার পর পুলওয়ামার ঘটনাটাকে পুরোপুরি পলিটিসাইজ করা হয়েছে, ঠিক যেভাবে পেহেলগামের পর অপারেশন সিন্দুর নিয়ে সেটাকেও পলিটিসাইজ করা হচ্ছে। এবং তুমি যেটা বললে যে এটাকে পুরোপুরি ভোট রাজনীতির আঙিনায় এনে ফেলা, কিন্তু কোথাও গিয়ে পুলওয়ামাকে যেভাবে তার রাজনীতিকরণ করে সেটাকে ভোট রাজনীতির আঙিনায় ফেলে ভোট জেতার পাথেও করা হলো, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি তোমার মনে হয় না যে বিরোধীরা সেটা সাধারণ মানুষের কাছে এই কাউন্টার ন্যারেটিভটা বোঝানোটা, যে এটা একটা ভোট রাজনীতির অস্ত্র করা হচ্ছে ভুলভাবে, সেইটা কোথাও সাধারণ মানুষের কাছে রিচ করতে বিরোধীরা কোথাও ব্যর্থ হলো? মানে আমি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কথা বলছি না, আরো যে সমস্ত দলগুলো রয়েছে, সেটা কেন্দ্রে কংগ্রেস হতে পারে, অন্যান্য রাজ্যের দল হতে পারে, কোথাও গিয়ে তারা সাধারণ মানুষের কাছে সেইটা রিচ করতে তাদের কোথাও একটা ল্যাক থেকে যাচ্ছে, সেটা তোমার কি মনে হয়? আমি এটা ব্যক্তিগত নিজের জায়গা থেকে মনে করি না। কারণ কি জানো তো, কিছু জিনিস ভীষণভাবে জাস্টিফাইড, অর্থাৎ আমরা জানি সেই জিনিসটাই হওয়ার। উদাহরণে আমি একটা উদাহরণ তুলছি, সেটা হচ্ছে কোকিল পাখি নিজের বাসায় ডিম দেয় না, এটা আমরা জানি তো, এটা তুমিও জানো, এটা আমিও জানি, তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক জানে। তো এই বিজেপির অবস্থা হচ্ছে সেই কোকিল পাখির মতো, মানে অর্থাৎ অন্যের বাসায় যায়, বাসায় গিয়ে ডিমগুলো ঠেলে 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 ফেলে দেয়। এবার তার পরবর্তীতে ওই বাসাটা কবজা করে নিয়ে এমন ভাবে দেখা, আরে বাবা বাসাটা আমিই বানিয়েছিলাম, আপনি জানেন নাই তো, 2 দিন আগেই বানালাম। তো কি জানেন তো, বাংলা, আমি when it comes to my বেঙ্গল, আমার বাংলা, তখন না আমি ভীষণ গর্ববোধ করি আমার বাংলাকে নিয়ে। এবং তার পাশাপাশি একটা জিনিস স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার পেটে যথেষ্ট শিক্ষা আছে, এবং যাদের পেটে শিক্ষা থাকে, যাদের এই জ্ঞান বুদ্ধি থাকে, তাদেরকে না আলাদা করে ওই স্পুন ফিট করে দিতে হয় না। আমাকে সত্যি একটা চামচ দিয়ে কাউকে খাইয়ে দিতে হবে না যে না জানো তো ওনারা না এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করছে। বাংলার মানুষ জানে বলেই আজকে বিজেপির সিট ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। আমরা যদি একটু when it comes to the political results, অর্থাৎ ইলেকশনের রেজাল্ট গুলো যদি আমি দেখি, তাহলেও আমি দেখতে পাবো যে অমিত শাহ বাবু যতবার বাংলায় এসে সংখ্যাটা 1, 2, 3, 4 করে বাড়িয়েছে, ততই কিন্তু 2, 4, 6, 8 করে তাদের সিট সংখ্যাটা কমে গেছে, তাই তো? তো আমি মনে করি যে যতবারই এই নোংরা রাজনীতি করার চেষ্টা হবে, তো ততবারই বাংলার মানুষ স্পন্টেনিয়াস রিয়াকশনস দেবে, এবং সেই জিনিসটা আমরা ইতিহাসেও দেখে এসেছি, আগেও হয়েছে, এবং 2026 আরেকটা বড় উদাহরণ হতে চলেছে, যেখানে এই বিজেপির প্রত্যেকটা মানুষ যারা এই বিভেদের রাজনীতি করছে তারা মুখ থুবড়ে পড়বে। কারণ বাংলার মানুষ, আমরা ধর্ম বুঝি, আমরা ধর্ম বটেই বুঝি, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি কোনোদিনই করিনি, এবং সেই জিনিসটা কোনোদিন করতেও দেব না কাউকে। বাস্তবে রামচন্দ্রকে আমরাও শ্রদ্ধা করি, কিন্তু যেই দিন জয় শ্রীরাম এমন একটা স্লোগানে পরিণত হয়ে গেল যে কোনো এক মুসলিম ভাইয়ের দাড়ি ধরে টানবো এবং জয় শ্রীরাম বলবো, কোনো এক মুসলিম ভাইকে কোনো এক পোলে বেঁধে আমি তাকে মারবো এবং জয় শ্রীরাম বলবো, বা কোনো এক দাদুকে ট্রেনে বসে আছেন, ওনার ব্যাগের মধ্যে কি মাংস আছে সেইটা নিয়ে ওনার উপর চেপে বসবো, তারপরে জয় শ্রীরাম বলবো, সেই দিন না
তখন বুঝতে পেরেছিলাম যে রামচন্দ্র যদি আজকে বাস্তবে থাকতেন তাহলে সর্বপ্রথম ঠাটিয়ে থাপ্পড় এই প্রত্যেকটা মানুষের গালে মারতেন। কারণ আমার ধর্ম, আমার হিন্দুত্ব, আমার যে সনাতনী ধর্মের কথা আমি বলছি, সেই ধর্ম এই জিনিসগুলো শেখায় না। আমার মাটি রামকৃষ্ণের মাটি, আমার মাটি বিবেকানন্দের মাটি, এই মাটি এইসব নোংরামি শেখায় না। এই জায়গাতে আমার আরেকটা কাউন্টার কোয়েশ্চেন, সেটা হলো এই যে ন্যারেটিভটা চলছে বা বিরোধীরা যেটা বলছে যে কোথাও গিয়ে বিজেপির এই অতি হিন্দুত্বের রাজনীতি বা উগ্র হিন্দুত্বের রাজনীতিকে কাউন্টার করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কি কোথাও একটা সফট হিন্দুত্বের পলিটিক্স করতে হচ্ছে, এই ন্যারেটিভটাও কিন্তু চলছে। মানে যেটা জগন্নাথ মন্দির প্রসঙ্গে বলা হচ্ছে যে কোথাও গিয়ে এই একটা রাজনীতিকরণের জায়গা চলে আসছে, তৃণমূল কংগ্রেসও কোথাও বাধ্য হচ্ছে তাদেরও হিন্দু ভোটকে ক্যাপচার করতে একটা কম্পিটিটিভ রিলিজিয়াস পলিটিক্সের জায়গায় আসতে হচ্ছে। এই ব্যাপারে তোমার কি মত? এটা একদিকে যেরকম বিরোধীরা বলছেন, একাধিক মানে কোট আনকোট অনেক মেইন স্ট্রিম মিডিয়াতেও আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, যদিও মেইন স্ট্রিম মিডিয়া অনেক রকমই অনেক কিছু দেখায়, সেটা আমরা সবাই জানি, যাই হোক সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু এই কম্পিটিটিভ পলিটিক্সের জায়গায় কি, কম্পিটিটিভ রিলিজিয়াস পলিটিক্সের জায়গায় কি তৃণমূল কংগ্রেসকে আসতে হচ্ছে বিজেপির উগ্র হিন্দুত্বের ন্যারেটিভকে কম্প্যাক্ট করতে গিয়ে? না না, সর্বপ্রথম যদি জগন্নাথ দেবের কথা আপনি বললেন, সেখানে দীঘার কথাটা চলেই আসে সামনে। তাই আমি একটু মনে করিয়ে দিই, যখন জগন্নাথ মন্দির অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরের শিলান্যাস হয়, তখন এই বিরোধী দলনেতা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, এবং সেই সময় কিন্তু এই ন্যারেটিভটা কোনোভাবে আপনার এবং আমার সামনে উঠে আসেনি। তাহলে হঠাৎ করে কেন আসছে? অর্থাৎ কি জানেন তো, এই হিন্দু ধর্মটা বিজেপি আমাদের এখানে একটু একটু যখন নিজের পাখনাগুলো মেলছে, তারপরে কি হিন্দু ধর্মটা এলো? তা তো নয়, তাই তো? হিন্দু ধর্ম কিন্তু বহুদিন আগে থেকে আছে। অর্থাৎ আমি জাস্ট উদাহরণে একটা কথা বলছি, এনআরএস হসপিটালের সামনে কদিন আগে, যেহেতু আমি রিসেন্টলি গেছিলাম তাই জন্য ভীষণ ভেসে আসছে বিষয়টা, তাই বলছি। এনআরএস হসপিটালের সামনে মহাভারতের সেই অত্যন্ত ফেমাস চিত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন এবং কৃষ্ণ রথে বসে আছেন, সেই একটা মূর্তি রয়েছে। সেই মূর্তিটা যদি আপনি গিয়ে দেখেন, আপনার মনে হবে না যে বিজেপি আসার পরে সেই জায়গাটা সেখানে বসানো হয়েছে, না, সেটা কিন্তু বহু যুগ ধরে রয়েছে। অর্থাৎ আমাদের মহাভারত, আমাদের রামায়ণ, এবং অবশ্যই আমি হিন্দু হিসাবে এই কথাটা বলছি, এই গ্যারেন্টিটা নিচ্ছি যে এই হিন্দুত্ব, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি হিন্দুত্বর কথার পাশে উগ্র কথাটা যোগ করেছিলেন। কারণ বিজেপি মানে এই উগ্র হিন্দুত্ব। হিন্দুত্ব বা এই সনাতনী ধর্ম কিন্তু কোনোদিন উগ্র ছিল না। রামচন্দ্র যাকে সামনে রেখে ওরা এত কিছু করে, এইসব নোংরামি করছে, রামচন্দ্র তো তার জায়গা থেকে, তার বাড়ি থেকে এদেরকে লাথি মেরেছে। অর্থাৎ অযোধ্যার কথা বলছি আমি। ঠিক দুদিন আগের ঘটনা বা গতকালের ঘটনা হবে, এই শুভেন্দু অধিকারী বলেছেন যে না, এই হিন্দুত্বগুলো মানে এই হিন্দু লোকজনরা ভালো না, 500 টাকায় বিক্রি হয়ে যায়। হিন্দু লোকজন ভালো হচ্ছে ওই রামচন্দ্রের মাটির হিন্দু লোকজন ভালো, এই কথাটা শুভেন্দু বাবু বলেছেন। আরে সেই মাটিও তো তোমাদেরকে গ্রহণ করেনি মশাই। আমাদের কথাটা সেখানে। আমরা বরাবরই একটা কথা বলি, রামচন্দ্র অবশ্যই চায় যে নিজের মাথার উপর না হয় একটা ভালো চাঁদ হোক, কিন্তু কোনোদিন সেই চাহিদাটা এইভাবে হবে না যে আমার রাস্তার চৌড়িকরণের জন্য ডান দিকে বা দিকে যারা এত পরিশ্রম করে নিজের মানে রক্ত ঘাম করে তাদের বাড়িটা বানিয়েছিল, তাদের বাড়িটা আপনারা পিষে দেবেন, ভেঙে দেবেন সেইটা করে। অন্তত রামচন্দ্র তো এই জিনিসটা বলেছে বলে আমি মনে করি না। আমি মনে করি না বাস্তবে। কারণ রামচন্দ্রের বিষয়ে যতটুকু আমরা পড়েছি, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ছিলেন। এখন যদি তুমি মর্যাদা মর্যাদার কথা এই বিজেপির কিছু লোকজনদেরকে বলো, ওরা দুবার টিরিয়ে টিরিয়ে তাকিয়ে বলবে কি বলছেন মশাই, বুঝতে পারছি না। ঠিক এই কথাটাই বলবে, কারণ দে আর নট নলেজড when it comes to my religion। আমার কথাটা হচ্ছে সেখানে, আমার ধর্মের ব্যাপারে যে শিক্ষিত নয়, সে যদি আমাকে ধর্মর বিষয় পড়াতে আসে, আমি তো অজ্ঞ হয়ে থাকবো। এবং ঠিক সমান জিনিসটা হচ্ছে এই বিজেপিকে যারা ফলো করছে সেই মানুষজনদের, অর্থাৎ সেই উগ্র হিন্দুত্ববাদী যদি আমি কথাটা বলি, তাদের অবস্থাটা সেই হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু when it comes to বেঙ্গল, এই জিনিসটা কোনো সাধারণ মানুষ বা যেই সুবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা রয়েছে তারা কিন্তু খায়নি, এবং আগামী দিনেও অর্থাৎ 2026-এও খাবে না। বরাবরই এরা একটা রাজনীতি করার চেষ্টা করেছে যে আমাকে বোঝানোর চেষ্টা হয়েছে যে তুমি একটু ইনসিকিউর হও, সামনের মানুষটা কিন্তু তোমার জায়গাটা নিয়ে নিতে পারে। কিন্তু আমি যদি কনফিডেন্ট থাকি যে আমার জায়গা নেওয়ার ক্ষমতা তো বাস্তবে কারণ নেই, তাহলে কোনোদিনই আমাকে কেউ এই ইনসিকিউরিটি ঢুকিয়ে আমার এবং আমার পাশের মানুষের সাথে লড়াই লাগাতে পারবে না। আমি এটা মনে করি।
আমাদের বাংলায় এটা তুমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেজ করেছো যে এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন থাকবে। এই যে বলা হয় না যে একটা দীর্ঘ বাম শাসনের ফলে পশ্চিমবঙ্গে সেই অর্থে সাম্প্রদায়িক রাজনীতি কোনোদিনও মাথা চারা দিতে পারেনি, এটা আমি মানে একজন রাজনৈতিক ব্যক্তি বাদে মানে রাজনীতিটা ছেড়ে ব্যক্তি উপাসনাকে আমার এই প্রশ্নটা, কোথাও গিয়ে তোমার মনে হয় না তুমি যেটা বললে যে একটা সার্টেন অ্যামাউন্ট হলেও বিজেপি পেনিট্রেট করতে পেরেছে ওই একটা, সেটা উগ্র অংশ হোক বা যেই হোক, যাদের মধ্যে ওই উগ্র হিন্দুত্বটা রয়েছে তাদের মধ্যে একটা মিনিমাম সেকশনের মধ্যে পেনিট্রেট করতে পেরেছে, তাহলে কি কোথাও গিয়ে একটা সেকশনের মধ্যে এই সাম্প্রদায়িক ভেদাভেদ বা উগ্রতা সেটা ছিলই, সেটা কি দেখুন আগে থেকেই ছিল? এটা তোমার কি মনে হয়? কারণ কি, যে কারণে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন রাজনীতিবিদ বলতে পারেন যে আমার 70% ভোট হলেই হয়ে যাবে, 30% আমার দরকার নেই। হ্যাঁ, এটা তো একটা ভয়ানক কথা। মানে এটা একজন কেন বলবেন, মানে কিভাবে বলতে পারেন, তাই না? দেখুন, আমি এই বিষয়ে একটা মানে আমার, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন যে তুমি ব্যক্তি উপাসনা হিসাবে এই যে গোটা বিষয়টাকে কিভাবে জাস্টিফাই করো, তো আমি ব্যক্তি উপাসনা হিসাবেই গোটা বিষয়টা জাস্টিফাই করছি। আমরা প্রদীপ দেখেছি তো, প্রদীপ যখন আমরা জ্বালাই, আমরা প্রত্যেকে জানি যে প্রদীপ একটা বড় অংশ কিন্তু আলোকিত করে, কিন্তু একটা পোর্শন সে কিন্তু আলোকিত করতে পারে না, অর্থাৎ সেই প্রদীপের নিচটা। তাই সমানভাবে আমরা প্রত্যেকটা মানুষ যখন, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, আমার তোমার এবং প্রত্যেকটা যারা দর্শকরা রয়েছে এই এতক্ষণ ধরে এই লাইভটা দেখছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো এবং খারাপ দুটো ভাগই রয়েছে। এবার গোটা বিষয়টা কি জানেন তো, যে আমরা, আমার সামনের মানুষটা মানে অর্থাৎ যাদেরকে আমি সেই ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর হিসাবে রাখছি, দেখছি, আইডল হিসাবে মানছি, তারা আমাকে কোন জিনিসটা বেশি ফিট করছে, আমার ভালোর দিকে ঠেলে বেশি নিয়ে যাচ্ছে নাকি আমার খারাপের দিকে ঠেলে বেশি নিয়ে যাচ্ছে, এইটা এবার একটু বোঝার পালা রয়েছে। বিষয়টা হচ্ছে বিজেপি এই জিনিসটা জানতো, এবং এই জিনিসটা একটা নর্মাল জিনিস, এটা আমরা প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে, গুড এবং ব্যাড। আমরা প্রত্যেকেই জানি যে ইভেল এবং ভালো, তাই তো, এই দুটোর একটা সংমিশ্রণে কিন্তু আমরা প্রত্যেকে তৈরি, মানুষ জাতি তৈরি। তো ওরা কি করেছে, ওই ইভেল ফ্যাক্টর বা যাতে ইভেল ফ্যাক্টরটা একটু বেশি উগ্রভাবে লোকের চোখের সামনে আসতে পারে, সেটার প্রত্যেকটা চেষ্টা করা হয়েছে। এবং এই জিনিসটা কখন সবচেয়ে বেশি আসে, যখন আমি ইনসিকিউর ফিল করব, না আমি সুরক্ষিত নই, আমাকে যদি মেরে দিয়ে চলে যায়, আচ্ছা তুমি কি বাঁচাতে আসবে? এবং যখনই এই থটটা আমার মাথায় চলে আসলো, তখন কিন্তু আমি দেখছি না আমার বাড়ির সামনে রাস্তাটা ঠিক আছে কিনা, আমার সন্তানটা ঠিক মতো স্কুলে পড়াশোনা করছে কিনা, বা আমার সন্তান কত মার্কস পেয়েছে, আমি কাল বাদে পরশু চাকরি পাবো কিনা। তখন আমার বিষয়টা হয়ে যাচ্ছে অ্যাবাউট মাই সার্ভাইভাল। বিজেপি যেই জায়গায় খেলাটা খেলছে সেটা হচ্ছে ওরা একটা সার্ভাইভাল ইস্যুস বা একটা সার্ভাইভাল থ্রেট সকলের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে করেছে ওরা। এটা আমি সত্যি কথা বলছি, এটা সুন্দরভাবে করার চেষ্টা হয়েছে মানে এটা শুধুমাত্র বাংলার কথা বলছি না, সব জায়গায়। এবং তাই জন্যেই যে প্রশ্নটা ঠিক এই যে প্রশ্নটা করলে তার আগের একটা প্রশ্ন তুমি করলে যে হিন্দুত্ব দিকে কি একটু সফট হিন্দুত্বর দিকে কি তৃণমূল এগিয়ে যাচ্ছে, এই প্রশ্নটা তুমি করেছিলে, যেটা খুব সুন্দর, আমার উত্তর দেওয়া হয়নি। আমি এইটার উত্তরে বলবো যে যেই হিন্দুত্বটা ছিল, অর্থাৎ which comes naturally, সেই জিনিসটাকে কিন্তু আমরা পুজো করি, সম্মান করি, শ্রদ্ধা করি। সেটা শুধু তৃণমূল নয়, আমরা মানুষ হিসাবে প্রত্যেকে করি, এবং সেই জিনিসটাকেই আমরা অ্যাডর করছি, সেই জিনিসটার সামনেই আমরা মাথা নত করছি। কিন্তু তাই আমি এই কথাটা তোমার সামনে তুলে ধরলাম যে যখন শুভেন্দুবাবু শিলান্যাসে ছিলেন দীঘার মন্দিরে, তখন কিন্তু এই কথাগুলো উঠে আসেনি। যখনই শুভেন্দুবাবু সেই শিলান্যাস থেকে বেরিয়ে হঠাৎ করে বিজেপি চলে এলো, বিরোধী দলনেতা হয়ে গেল, তখন এই প্রশ্নগুলো আসতে শুরু করে দিচ্ছে, তাহলে কি তৃণমূল সেই জিনিসটা, সেই শিলান্যাসটা কোনো একটা রাজনৈতিক কারণে করছে? না। আমি আবারও বলে দিই, দীঘার বুকে যে জগন্নাথ মন্দির হয়েছে সেটা কোনো রাজনৈতিক কারণে হয়নি। কাল বাদে পরশু 27 তারিখ জগন্নাথ পুজো, আমরা প্রত্যেকে জানি। তো সেখানে তার আগে এই জিনিসটা ভীষণ স্পষ্ট হয়ে প্রত্যেকটা মানুষের মাথায় গেঁথে যাওয়া উচিত যে দীঘার মন্দির হয়েছে, সেটার জন্য আপনিও জানেন, আমিও জানি, কদিন আগে দীঘা যাওয়ার জন্য যখন বাসের টিকিট খুঁজি, বাসের টিকিট পেয়ে গেছিলাম, কিন্তু ওখানে কোনো হোটেল পাচ্ছিলাম না, কোথায় গিয়ে থাকবো। এবং এই জিনিসটা আমার আপনার জন্য অসুবিধার হলেও যারা ওখানে ব্যবসা করে খাচ্ছে না, তাদের কাছে এইটা মানে ভগবান প্রাপ্তির মতো, তাদের কাছে এইটা ওই জগন্নাথ প্রাপ্তির মতোই। তাই ভগবান, বা আমি যদি সোজা অর্থে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে
এই যে প্ল্যানটা করেছিলেন উনি, এইটার জন্য কিন্তু সেখানে ভগবানের হাত ধরেই প্রত্যেকটা বাড়িতে আমি মনে করি লক্ষ্মী এসছে, জগন্নাথের হাত ধরে লক্ষ্মী এসছে। এই জিনিসটা হচ্ছে আমার ব্যাখ্যা when it comes to জগন্নাথ মন্দির এবং স্পেসিফিক্যালি দীঘা। তো সেখানে দাঁড়িয়ে যারা এই উগ্র রাজনীতি করে, যারা এই বিভেদের রাজনীতি, ইনসিকিউরিটি আমাদের প্রত্যেকটা মানুষের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করছে, আমি বারবার একটা কথা বলবো, এটা বিভিন্ন ভাবে ওই নেচে কুদে দেখার জন্য বা ওই চা খেতে খেতে গসিপের জন্য হয়তো ভালো, কিন্তু when it comes to reality, অর্থাৎ আমরা প্রত্যেকেই দিন শেষে এইটা জানতে চাই যে আমার বাড়ির সামনে যে রাস্তাটা হয়েছে সেটা ঠিকঠাক আছে কিনা, সেই জায়গাটা বেশি ভাঙচুর নেই তো, অর্থাৎ আমার গাড়ির সাসপেনশনটা ঠিক আছে তো, বা আমার বাড়িতে যেই আমার সন্তান যাকে আমি এত কষ্ট করে পড়াশোনাটা করাচ্ছি সে যাতে ঠিক জায়গায় অন্তত একটা চাকরি পায়। দ্বিতীয়ত, অবশ্যই যে গ্রামের দিকে, যে গ্রামের অঞ্চলগুলোতে হয়তো সাধারণ মেয়েরা পড়াশোনাটা ঠিক মতো করতে পারছিল না, তারা আজকে কন্যাশ্রীর মাধ্যমে পড়াশোনাটা করছে তো, মানে অর্থাৎ এডুকেশনের দিকে যেইভাবে বেঙ্গল এগিয়ে যাচ্ছে, তাই জন্য এই বিজেপির ম্যানুপুলেটিং যে চিন্তা ভাবনাগুলো ছিল বাংলা কেন্দ্রিক, সেইগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে, ভিত্তা নড়বড়ে হয়ে যাচ্ছে। দিদিমণি প্রত্যেকটা মানুষকে এক ধাপ করে এগিয়ে নিয়ে গিয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে প্রত্যেকটা মানুষের হাতে ক্ষমতা তুলে ধরেছে, সেই একটা কারণেই ওই যে ভিতটা, যে ভিতটার মধ্যে বারবার আঘাত করার চেষ্টা করছে বিজেপি, সেই ভিতটা এতটাই শক্ত হয়ে উঠেছে, এতটাই শিক্ষিত হয়ে উঠেছে, এতটাই নলেজেবল হয়ে উঠেছে যে আর এই ভিতটা ভাঙার কোনো জায়গা নেই। তাই আমি এতটাই হয়তো সার্টেন যে 2026-এ আমরা ওই সবুজ রসগোল্লাটা খেতে পারবো। সেটা ঠিক আছে উপাসনা, কিন্তু একদিকে যেরকম কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি একাধিক প্রকল্পগুলো আছে এবং এই প্রকল্পের ইতিবাচক একটা প্রভাব আছে, তার উল্টো দিকে আমরা যদি দেখি দুটো মুভমেন্ট হয়ে গেছে। একটা আরজিকরের ঘটনার পর আরজিকর মুভমেন্ট, তিলোত্তমার ধর্ষণ মৃত্যুকে কেন্দ্র করে, তুমি যেটা বললে নারী শিক্ষা এবং তার সঙ্গে নারী সুরক্ষা, যেটা নিয়ে কলকাতা গর্ব করে এবং এখনো গর্ব করার মতোই নিঃসন্দেহে, কিন্তু তারপরও এইরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, এটা আমাদের অ্যাড্রেস করতে হবে। দুই, তার সঙ্গে হলো শিক্ষক দুর্নীতি, সেখানে কিন্তু সংখ্যাটা হিউজ, মানে 26,000-এর একটা হিউজ অ্যামাউন্ট, এবং মানে আমরা যদি সাধারণভাবে দেখি 26x3 আমাদের মানে এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, একটা বিরাট সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এক্ষেত্রে এটাও বলতে হবে, এটা প্রায় সমস্ত স্তরেই একরকম, মানে সেই সময়ে যারা সরকারে ছিলেন বা এসএসসিতে ছিলেন, মধ্যশিক্ষা পর্ষদে ছিলেন, তারা কিন্তু একটা অংশ দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। তো এই জায়গা থেকে কোথাও এই দুটো ঘটনা কি ভোটে প্রভাব পড়তে পারে, বা এটাকে তোমরা, যারা তোমরা নতুন প্রজন্মে তৃণমূল কংগ্রেস করো, মানুষের কাছে কিভাবে তোমরা এই দুটো ইস্যুকে কাউন্টার করবে বা কিভাবে নিয়ে পৌঁছবে? হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট? সর্বপ্রথম আমি মনে করি না যে এখানে আমাদের, যদি তুমি তৃণমূল কংগ্রেস প্রতিনিধি হিসাবে এই প্রশ্নটা আমার দিকে ছুড়ে দাও, তাহলে আমি মনে করি না এটা আমাদের তৃণমূলের তরফ থেকে কোনোভাবেই কাউন্টার করার জায়গা রয়েছে বা কাউন্টার করার প্রয়োজন রয়েছে বাস্তবে। কারণ এইটা তৃণমূলের বিপরীতে কিছু নয়। যদি তৃণমূলের বিপরীতে কিছু হতো তাহলে কাউন্টার করার কথা আসতো। সর্বপ্রথম আমি আরজি করের যখন কথাটা, হ্যাঁ, শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ, সেখানে তো মানে দুটো সরকার তো মানে সরকারের একটা অংশ, তদানীন্তন সরকারের একটা অংশ তো নিঃসন্দেহে সেটার মধ্যে। এবার আমি দুটোর কথাই আসছি। সর্বপ্রথম না হয় নারী সুরক্ষা, যেহেতু আমি নারী, সেই জায়গাটা একটা বড় প্রায়োরিটি আমার কাছে বটেই, এবং অবশ্যই আমি বাংলায় থাকা নারী, বাংলায় বসবাস করি, একা গাড়ি ফাড়ি নিয়ে বেরিয়ে যাই। এবং কি জানেন তো, when it comes to my safety, আমি সত্যি জানি, আমি রাত্রির 3টে 4টে তো প্রায় ভোর হয়ে গেছে, সেই সময় আমি বাড়ি ফিরেছি বা বাড়ি থেকে কোনো একটা কাজে বেরাতে হয়েছে, আমি সেলফ ড্রাইভ করি একজন, এবং সেখানে দাঁড়িয়ে আমার আজ পর্যন্ত গড সেক আমার সেখানে কোনো অসুবিধা হয়নি। কিন্তু কি জানেন তো, আমি বরাবরই একটা কথা বলি, তন্ময় ভট্টাচার্য একটা ঘটনা হয়েছিল একটা সাংবাদিক বোনের সাথে, ঠিক সেই সময়ের ঘটনা যখন হয়তো আরজি কর নিয়ে আমরা প্রত্যেকে গলাচড়া দিচ্ছিলাম, তাই তো? অর্থাৎ যখন আরজি কর নিয়ে আমাদের, আরজি করের কেসটা কিন্তু আমি আবারও বলছি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকেই কিন্তু একটা কথাই বলেছিল যে জাস্টিস ফর তিলোত্তমা। সেই জিনিসটা আমিও বলেছিলাম, আমার পাশের মানুষটাও বলেছিল। আমি জানতে চাই না সে কোন আইডিওলজিতে বিলং করে, সে কোন জেন্ডার, তার গায়ের রং কি বা কি কাস্ট কি, আমি সত্যি জানতে চাই না, কিন্তু প্রত্যেকটা মানুষ একটা কথাই বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা। কিন্তু আমরা সেই বিষয়তেও কি দেখলাম, যে গোটা যে লড়াইটা সেটা গদি কেন্দ্রিক লড়াই হয়ে গেল পরবর্তীতে।
এবং যখন ওইটা হলো না, তখন আমাদের সকলের মন ভেঙে গেছে। আমি বাস্তবে বলছি, যেই লড়াইটা কোনো একটা মানুষ নামেনি, গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ নেমেছিল যে না না, নারীদের সুরক্ষাটা বাস্তবে দরকার। সেখানে আমি নারী হয়েও কিন্তু সেখানে গলাচড়া করেছিলাম, এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষ সেখানে এই কথাটাই বলেছিল যে না, তুই তো নিজেও একজন নারী। বা আমি তো সত্যি, মানে আমার দাদাও রয়েছে, আমি বাস্তবে চাইবো না, আমার দাদা রয়েছে, দাদার বোন হিসাবে আমি আছি, আমার ফ্যামিলি একটা রয়েছে, এবং শুধুমাত্র আপনার তোমারও তো নিজের একজন পরিবার রয়েছে, ফ্যামিলি রয়েছে, রাইট? তো সেখানে দাঁড়িয়ে সেই মা বোনেদের সুরক্ষা, প্রতিটা দাদাদেরও কিন্তু টনক নড়েছিল যে এই জায়গাটা কিন্তু হতে দেওয়া যাবে না। তো সেইখানে যখন সেই লড়াইটাতে আমরা সকলে এরকম ভাবে এক ছিলাম, কিন্তু কি হলো, আস্তে আস্তে এই বাঁধনটা কি করে খুললো, যখন আমরা দেখলাম যে গোটা বিষয়টায় যখন আমরা প্রত্যেকে জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি করের মানে বিষয় নিয়ে গলা চড়াচ্ছি, তখন কেউ একজন ইনকালাব জিন্দাবাদ বলছে প্রথম। তারপরে কি হলো, আমরা দেখলাম যে কোনো একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চটি কেন্দ্রিক হাসাহাসি বা চটির বিরুদ্ধে গোটা বিষয়টা গদি কেন্দ্রিক যেই লড়াই, সেই দিকে ঘুরিয়ে দেওয়া হলো। দ্বিতীয় আঙুলটা খুললো, ঠিক আছে। তৃতীয় আঙুলটা কখন খুললো, যখন আমি, তুমি, প্রত্যেকে, সেটা ফিল্ম আর্টিস্ট হোক বা সাধারণ কোনো মানুষ, প্রত্যেকে যখন একটা বিষয়ে গলাচাড়া দিচ্ছিলাম, তখন একটা ঘটনা আমাদের সামনে এলো। ঋতুপর্ণাকে রীতিমতো চটি ছুঁড়ে, ঋতুপর্ণাকে ঠেলে বের করে দেওয়া হলো কোনো একটা আন্দোলনের জায়গা থেকে, এবং তার পরবর্তীতে দেখলাম তার গাড়িতে যখন উনি উঠছেন, একটা মানুষ চটি ছুঁড়ে তার দিকে ছুঁড়ে মারছে, আর একটা আঙুল খুললো, ঠিক আছে। ঠিক এইভাবে প্রত্যেকটা আঙুল না আস্তে আস্তে এখান থেকে খুলে গেল। অর্থাৎ যেইভাবে উই ওয়্যার ইউনাইটেড, এই জায়গাটা শুধুমাত্র কোনো একটা পার্টি, ওই ফেক প্রোপাগ্যান্ডার কথাটা তো ভুলেই গেলাম, ফেক প্রোপাগ্যান্ডার জন্য তো পুরো হাতটাই এইভাবে সরে গেল, ঠিক আছে। এবং আমি বাস্তবে দুর্নীতি, একটা প্রচুর অর্থের লেনদেন এবং দুর্নীতির প্রসঙ্গ পরবর্তী সময় উঠে আসে। একদম বাস্তবে সেই কথাটা আমি মেনশন করতে ভুলে গেছি, অনেক ধন্যবাদ। যে এই হাতটা যেটা আমরা এইভাবে ছিলাম, এটা আস্তে আস্তে পুরো, যে আমি দুটো আঙুল কিন্তু বাঁচছিল, সেই দুটো আঙুলের মধ্যে একটা আঙুল দুর্নীতির জন্য খুললো, এবং আরেকটা আঙুল খুললো যে যেইভাবে গোটা বিষয়টাকে নিয়ে নোংরা রাজনীতি চলছে, এবং এই গোটা বিষয় কিন্তু আমরা দিন শেষে চাইনি ফেক প্রোপাগ্যান্ডাস, আমরা বাস্তবে চেয়েছিলাম সত্যিটা আমার তোমার প্রত্যেকটা মানুষের সামনে উঠে আসুক, কিন্তু সেই সত্যিটার সাথে কেউ কিন্তু আমাদেরকে পরিচয় করালো না। দিন শেষে আমরা কি দেখছি, যে আন্দোলন হচ্ছে, নবান্ন অভিযান হবে, নবান্ন অভিযানে যাচ্ছে নাকি ছাত্রছাত্রী, মানে একদম ইউথ সমাজরা। দিন শেষে দেখতে পাচ্ছি যে একজন বয়স্ক দাদু গেরুয়া বসন পরে একটা জল কামানের সামনে উনি পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ভিডিওটা অত্যাধিক ফেমাস হলো। পরবর্তীতে কি দেখছি, শুভেন্দু বাবু ওনাকে পুরস্কার দিচ্ছেন, এবং এইটা হয়ে গেছে। চুরি পরে বসে থাকুন, চুরি পরে বসে থাকুন বলছেন, এবং উনি আবার এরকম ভাবে দেখাচ্ছে, দিস ওয়াজ আ ভেরি ভাইরাল ভিডিও, এইভাবে উনি দেখাচ্ছেন চুরি পড়ুন মশাই, চুরি পড়ুন। আচ্ছা আচ্ছা, আমার কথাটা হচ্ছে যে মা দুর্গার হাতেও সম্ভবত চুরি ছিল তো, কিন্তু যখন গোটা পুরুষ সমাজ, এটা একটু মানে বেশি ওমান কেন্দ্রিক হয়ে যাবে, বাট তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, যখন গোটা পুরুষ সমাজ হয়তো লড়তে পারেনি, জিততে পারেনি, তখন কিন্তু মা দুর্গাকে সেখানে আগমন জানানো হয়েছিল অসুর বধের জন্য। তো সেখানে আমি মনে করি না ওই চুড়ি পরা, ঠিক যে দৃশ্যটা উনি দেখিয়েছিলেন, ওই চুড়ি পরা মানে কোনোভাবে উইক। তাই আমার এখনো মনে হয় ওরা চেষ্টা করেছিল, যে আমরা তো প্রত্যেকে জানি যে আমাদের ঠিক নেবারিং একটা কান্ট্রি, ঠিক সেইখানে কদিন আগেই একটা বিশাল আন্দোলন হয়, আমরা প্রত্যেকে জানি। তো সেখানে বাংলাদেশের কথা আমি বলছি। তো হ্যাঁ, তো সেখানে ওইখানে যেইভাবে ওরা কেউ হয়তো ভেবেছিল যে ঠিক বাংলাদেশের একটা দৃশ্য এখানে হয়তো আয়নায় রিফ্লেক্ট করাবে, কিন্তু সেই জিনিসটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ এখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং উনি গোটা বিষয়টা জানেন যে কি করে গোটা বিষয়টা স্বাভাবিক, যেই মানুষের একটা স্পন্টেনিয়াস রেজ এসছিল, এবং সেই রেজটা আমি আবারও বলছি, ওটা কিন্তু কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রেজ ছিল না, ওইটা একটা জায়গায় ছিল, যে আমি আবারও বললাম, ইনসিকিউরিটির কথাটা আমি কিছুক্ষণ আগে মেনশন করলাম, উই অল ওয়্যার ইনসিকিউর অ্যাট দ্যাট পয়েন্ট, যে না আমরা সুরক্ষিত তো, এই প্রশ্নটা গেঁথে দেওয়া হয়েছিল আমাদের মাথায়, কিন্তু বাস্তব চিত্রটা কি জানেন? আমি এই বিষয়গুলো পুরোটা বুঝতে পেরেছি, এবং আমি তোমার সঙ্গে সম্পূর্ণ এ ব্যাপারে একমত যে একাধিক কন্ট্রাডিকশন ছিল, দুর্নীতি ছিল, আর্থিক লেনদেন ছিল, সব ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কোথাও গিয়ে কি তাহলে খানিকটা হলেও একটা প্রশাসনিক গাফিলতি কি ছিল, মানে যে কারণে পুলিশ কমিশনারকে বদল করতে হলো, মানে একটা সামান্যতম ত্রুটিও কি ছিল কিছু,
যে কারণে এই প্রশাসনিক বদলের সিদ্ধান্তগুলো নিতে হয়েছিল। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলছি যে গঙ্গা জলটাকে আমরা সবচেয়ে শুদ্ধ জল বলে মনে করি তো, কিন্তু গঙ্গা জলে এবার যদি আমি বলি যে এত বৃহৎ যেই জায়গায় গঙ্গা ছড়িয়ে রয়েছে তার মধ্যে কোনো একটা ফাঁক ফোকর দিয়ে কোনো নালার জল ঢোকে না, এই জিনিসটা যদি আমি বলি আপনি বিশ্বাস করবেন? তাই এই মিথ্যাটা আমি বলতে পারবো না। তাই আমি মনে করি যে যখন পরিবারটা বৃহৎ তার মাঝখানে কেউ ফাঁক ফোকর থেকে ঢুকে যাওয়ার চেষ্টা করে বটে, কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যে ওই ফাঁক ফোকর থেকে ঢুকে আসা জলটাকে টেনে বের করতে জানে। আমি আবারও মনে করিয়ে দিই যে তৃণমূল কংগ্রেস কিন্তু সত্যি এমন একটা পার্টি যে আজ পর্যন্ত আমরা সিপিএম কে দেখেছি, আমরা বিজেপি কেও দেখতে পাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত ওই ব্রিজভূষণ সিং এর কথা একটু মনে করিয়ে দিই, ব্রিজভূষণ সিং কিন্তু এখনো নিজের জায়গাটা খুব সুন্দরভাবে এনজয় করছেন। উনি যেই জিনিসটা করেছিলেন ওটা কিন্তু কোনো সাধারণ মহিলার বিরুদ্ধে নয়, সেই মহিলার বিরুদ্ধে যেই মহিলাটা আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে এসেছিল অলিম্পিকে। তাহলে কি আশ্চর্যের নয় কি? যদি সে সুরক্ষিত না হয় এই ব্রিজভূষণের মতো শকুনের কাছ থেকে, তাহলে আপনি ভাবুন তো এই যারা বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলে, এইসব ফালতু কথা বলে, তারা কার কথা বলছে? কাদের থেকে বাঁচাও, কাদের থেকে বাঁচিয়ে পাড়াও? এই বিজেপির থেকেই। এইটাই হচ্ছে আসল চিত্র। এবং আমি তাই জন্যই বলতে চাইছি, সেই সময় বারবার গলা চড়িয়ে বলেছিলাম যে তন্ময় ভট্টাচার্যের মতো কিছু লোকজন এই ভিড়ের মধ্যে মিশে রয়েছে। আমি আবারও বলছি যে এই কথাটা, এই জিনিসটা আপনাকে আমাকে প্রত্যেককে বিশ্বাস করতে হবে। সেই ভিড়ের মধ্যে যখন প্রথম দিন আপনি আমি প্রত্যেকে জয়েন করেছিলাম তখন দ্যাট ওয়াজ স্পন্টানিয়াস, কিন্তু তারপর দিন থেকে যখন ইনকালাব জিন্দাবাদ শুরু হচ্ছে, যখন ঋতুপর্ণা থেকে মিমি থেকে এই প্রত্যেকটা মানুষের, এরাও কিন্তু নারী, এদের বিরুদ্ধে আমরা দেখছি জুতো ছুঁড়ে মারা হচ্ছে, তাদের গাড়িতে রীতিমতো যা পারছে হাতে পাচ্ছে সেই জিনিসটাই ছুঁড়ে মারা হচ্ছে, তখন মনে হয়েছিল তাহলে সম্মান, নারী সুরক্ষার যে কথাগুলো বলছি জিনিসটা কি বড্ড হাস্যকর হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমি আবারও একটা কথা বলে দিই, যখন জিনিসটা স্পন্টেনিয়াসই ছিল তাহলে বিভিন্ন রাজনৈতিক পতাকাগুলো রাস্তার মাঝখানে জ্বালানো হচ্ছে, এটা কোনোদিন স্পন্টেনিয়াস সাধারণ মানুষের রিয়াকশন হতে পারে? আমি মনে করি না। একটা সাধারণ মানুষ যে রাজনৈতিক সাথে কোনোভাবে যুক্ত নয়, সে কোনো একটা পতাকা এনে সেখানে আগুন জ্বালিয়ে দেবে রাস্তার মাঝখানে, আপনি সেটা বিশ্বাস করেন? আমি করি না। তো সেখানে দ্যাট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই আ গ্রুপ অফ পিপল, ঠিক আছে? এবং কারণ এই কথাটা আমি এত জোর গলায় এই জন্যই বলছি কারণ আমার ভীষণ স্পষ্টভাবে মনে আছে যখন ডাক্তাররা হাত জোর করে বলছিল যে এখানে কোনো রাজনৈতিক পতাকা আনবেন না, এখানে রাজনৈতিক পরিচিতিটা দূরে সরিয়ে রাখবেন, ঠিক তার পরের দিন থেকেই আমরা দেখলাম কি যে ওখানে বিজেপির মোর্চা যাচ্ছে। ঠিক সেই দিন থেকেই আমরা দেখলাম কি যে ডিওয়াইএফআই এর পতাকা সেই সামনে আছে, এবং শুধুমাত্র তাই না, সামনে একটা লাল শালু দিয়ে ঢেকে দেওয়া একটা সুন্দর মঞ্চ তৈরি হয়ে গেছে, সেখানে বক্তব্য রাখছেন মীনাক্ষী দি। তার পরের দিন দেখতে পাচ্ছি রুদ্রনীল দা এবং সকলে সেখানে পতাকা নিয়ে ঝান্ডা উড়িয়ে বেড়াচ্ছে, এবং এই জিনিসটা হয়ে যাচ্ছে, জানেন তো? এবং তাই জন্যে যতই এই গোটা বিষয়ের ইনফ্লুয়েন্সটা ওরা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘোরানোর চেষ্টা করুক না কেন, আমি যেই কথাটা আমি শুরুতেই বলেছি যে বাংলার মানুষ এই জিনিসগুলো বোঝে, তাদেরকে ওই স্পুন ফিড করতে লাগে না। তো ঠিক সমানভাবে এই জিনিসটাও বুঝেছে বলে যখন পরবর্তীতে ঠিক এই আরজি করের পরেই কাঁথির একটা ইলেকশন হয়েছিল, ঠিক আছে, সেইখানেও তার পাশাপাশি উপনির্বাচনও হয়, সেখানেও কিন্তু তৃণমূল উইথ ফ্লাইং কালার্স বেরিয়ে আসে। তাহলে এটা কেন? মানে একটা বিরাট সাফল্য, সেটা আমরা সবাই জানি। তারপর যদি আমরা এই শিক্ষক দুর্নীতি, শিক্ষকদের আন্দোলন, এই পুরো বিষয়টায় আসি, এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে সমস্ত শিক্ষকদের সঙ্গে নিয়ে খুব ইতিবাচক ভাবেই উনি ওনার চেষ্টাটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, উনি বলেছিলেন যে কারো চাকরি যাবে না, কিন্তু আদৌ কি আমরা সেই জায়গা, মানে সেই কথাটা উনি রাখতে পারবেন? মানে আমি তোমার মতামত জানতে চাইছি, যে পথে আমরা মানে এগোচ্ছি, অন্ততপক্ষে সুপ্রিম কোর্টের যা রায় তাতে তো পরীক্ষায় তাদের বসতেই হবে, মানে পরীক্ষার মাধ্যমেই তাদের আবার নির্বাচিত হয়ে আসতে হবে। এটা ঠিকই যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রেও একটা কাউন্টার কোয়েশ্চেন থেকে যায় যে তাহলে কি ন্যাচারাল জাস্টিস রক্ষিত হলো না? সত্যিই রক্ষিত হলো না। কিন্তু এ বিষয়ে বোধহয় সংশয়ের আর কোনো অবকাশ নেই যে পরীক্ষার মাধ্যমে আবারও তাদের পরীক্ষায় বসে, এই একটা বিরাট সেকশনের মধ্যে অনেক যোগ্য আছে এটা জেনেও তাদের আবারও পরীক্ষার বসে যোগ্যতা প্রমাণ করেই আসতে হবে, তাই তো? তোমার কি মত? দেখুন, আমি সর্বপ্রথম ওই টেন্টেড এবং আনটেন্টেড এর জায়গায় একটু আসি। আমি এখনো গোটা বিষয় নিয়ে কনফিউজড যে ওই টেন্টেড এবং আনটেন্টেড যখন আমরা দুভাগে দেখাতে পারছিলাম, তাহলে গোটা প্যানেলটা ক্যান্সেল করার কারণটা কোথায়? যাই হোক, এই বিষয়গুলো না যেহেতু কোর্টে রয়েছে, যুক্তিটা যেটা বলছে যে
সিবিআই যেটা বলেছে যে থার্ড পার্টির থেকে, অর্থাৎ নাইসার থেকে তারা যে সমস্ত ওএমআর শিট গুলো কালেক্ট করেছে সেখান থেকে ওরা একটা মানে মোটামুটি সংখ্যাটা বোধহয় 8,000, আমি একদম এক্সাক্ট বলতে পারছি না, সেটা ভুল করতে পারি, মোটামুটি 8,000 যারা টেন্টেড অর্থাৎ কলঙ্কিত। এবার তার বাইরে বাকি যে অংশটা পড়ে থাকলো 26,000-এর মধ্যে তারা যে সবাই আনটেন্টেড অর্থাৎ অকলঙ্কিত, হ্যাঁ সেই জিনিসটা স্পষ্ট নয়, হ্যাঁ সেটা স্পষ্ট নয়। এবং এই সিবিআই এর দেওয়া সংখ্যার সঙ্গে এসএসসিও কিন্তু ঐক্যমতে আসতে পারছে না। এসএসসিও বলতে পারছে না যে ওই 8,000, মানে এসএসসিও এটা স্পষ্ট করে বলতে পারছে না যে 8,000ই টেন্টেড বাকিরা আনটেন্টেড, কেউই ঐক্যমতে আসতে পারছে না। এই জায়গাতেই মূল সমস্যা হয়ে যাচ্ছে। এবং এই গোটা বিষয়টা একটু একটু কনফিউজিং এবং অনেকটাই বোঝার। কেন বলছি কথাটা, কারণ আমাদের সাধারণ বুদ্ধি থেকে বা সাধারণ চোখ থেকে যখন আমরা গোটা বিষয়টা দেখছি, তুমি যে প্রশ্নটা করেছিলে সেটাতে হচ্ছে এই গোটা বিষয়ের সাথে রাজ্য সরকারের একটা কোনোভাবে লিঙ্ক আপ, এই কথাটা যেটা সর্বপ্রথম তুমি তুলেছিলে, সেখান থেকে এই জিনিসটা আমার বলা ভীষণভাবে জরুরি যে এই তথ্যটাও কিন্তু আমাদের সকলের সামনে উঠে আসে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেলের মাধ্যমেও, যে কিছু লোকের সাজেশনস, অর্থাৎ আগে যেমন শুনতাম চিরকুটে চাকরি, ঠিক তার পরবর্তীতে কিছু লোকের সাজেশনের মাধ্যমে সেখানে চাকরি হয়েছে বা সেই জায়গাটা পেতে পারে, এরকম কথা কিন্তু উঠে এসেছিল। এবং তাদের মধ্যে থেকে যে নামগুলো উঠে এসেছিল সেটা একজন শুভেন্দু অধিকারীর ভাই, এবং তার পাশাপাশি আরেকজন বিজেপির অত্যন্ত একটা বড় পদে রয়েছেন। ওই ভিডিওটা আমার কাছে ছিল, এখন যেহেতু আমি ফোনটা তোমার এখানে রয়েছে মেন আমার ডিভাইসটা, যাই হোক সেটা আমি দেখাতে পারছি না, কিন্তু এই গোটা চিত্রগুলো আমাদের সকলের চোখের সামনে উঠে এসছে। এবার যেই কথাটা আমি কিছুক্ষণ আগেও বললাম, যে তুমি যদি বলো যে গোটা গঙ্গায় যে জলগুলো রয়েছে নালা থেকে কি কোনো জলই ঢোকেনি, সেই জায়গাটা আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, when it comes to these SSC and these all things, আমি স্পষ্ট ভাষায় বলছি তৃণমূল কংগ্রেস কিন্তু নিজের জায়গাটা নিজের কাজটা নিজের জায়গা থেকে করার ভীষণভাবে চেষ্টা করছে। এবং তুমি যে প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন যে কথাটা উনি বলেছেন নেতাজি ইন্ডোর থেকে করার, কটা মানুষ এই কথাটা বলার ক্ষমতাও দেখিয়েছে বলে আমি মনে করি, কারণ উনি চেষ্টাটা করবেন এই কথাটা কিন্তু দিয়েছেন, এই আশ্বাসটা উনি দিয়েছেন। তাই এই আশ্বাসটা আমি মনে করি না যে আমাদের ইতিহাসেও কোনো বড় বিরোধীরা কিন্তু এটা বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখো কথা দিয়ে কথা রাখতে পারলেন না, উনি প্রতারণা করছেন। বিরোধীরা কিন্তু এই সুযোগটাও পেয়ে যাবে এই পাল্টাটা বলা, তাই নয় কি? না না, একটা জিনিস বোঝো যে সর্বপ্রথম যারা কাজ করে না, কাজ যখন বেশি করা হয় তখন তার মধ্যে থেকে ত্রুটিও খোঁজা হয়, কিন্তু দিন শেষে এই কথাটা আমাকে শুনতে হবে বা কোনো একটা কথা আমাকে শুনতে হতে পারে বলে আমি চেষ্টাটাই করব না, এই জিনিসটা হলেও তো 10টা মানুষ বলতো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করার জায়গাটাও দেখালো না, তাহলে চেষ্টা না করে আমি বসে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জায়গাটায় ম্যানুপুলেটেড হয়ে এই কথাটা বলেনি না, যেটা হয়ে গেছে, যেটা জাজ বলে দিয়েছে সেই অনুসারেই চলুক। কিন্তু আমি এবারও একটু মনে করিয়ে দিতে চাই, যখন ওখানে আমরা প্রত্যেকে ওই চার্জশিটটা মানে গোটা বিষয়টা পড়েছিলাম, তখন আমরা প্রত্যেকে একটা জিনিস দেখেছিলাম বা বুঝেছিলাম যে ওখানে খুব সুন্দরভাবে ম্যানুপুলেটেড কথাটা লেখা ছিল, ইট গট ব্যাডলি ম্যানুপুলেটেড, এবং সেই জন্যেই ওই টেন্টেড এবং আনটেন্টেড এর হিসাবটা বোঝা যাচ্ছিল না, এই কথাটা স্পষ্ট করে লেখা ছিল যতটা আমার সাধারণ বুদ্ধি বলে। আমি ল নিয়ে পড়িনি, আমি গোটা বিষয়ের ব্যাপারে জানি না, তাই খুব গভীরভাবে এখানে ঢুকবো না, কিন্তু যতটা উপর থেকে বুঝেছি সেই বিষয় তো বলতে পারি, সেটা নিয়েই না হয় বলি। আমি মনে করি গোটা বিষয়ের ম্যানুপুলেশনের দায়িত্ব বা সবচেয়ে বেশি ম্যানুপুলেট কারা করতে পারে, এই কথাটা আমরা প্রত্যেকেই জানি যে যারা হয়তো ভিতরে রয়েছে, ভিতর থেকে জিনিসটা ম্যানুপুলেট করা খুব সম্ভব। এবার আমি মনে করিয়ে দিই যে এই বিকাশ বাবু হোক বা তার পাশাপাশি ওই ভগবানের কথা একটু মনে করিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি, যে ভগবান আপাতত তার ভগবানের পদ্মা ছেড়ে উনি তমলুকে গেছিলেন নিজের একটা জয় লাভ করার জন্য, কারণ উনি শিওর ছিলেন তমলুক থেকে উনি জিতবেন, ওনাকে তার এক ভাই খুব সুন্দরভাবে জিতিয়ে নিয়ে আসবে যতই পয়সা লাগুক না কেন। আচ্ছা, আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি ভগবান কিন্তু কোনোভাবেই এত লোভী হন না যে উনি জাজের জায়গা, যেখানে প্রত্যেকটা মানুষ তাকে ভগবান সমতুল্য বলছে, সেই ভগবান সমতুল্য জায়গা ছেড়ে ওনার হঠাৎ করেই মনে হলো যে না, আমি একটা কাজ করি, না হয় বিজেপির হয়ে দাঁড়াই। আচ্ছা, আমিও মানুষ, আপনিও মানুষ, যারা এই গোটা বিষয়টা দেখছে তারাও তো মানুষ, আমরা প্রত্যেকেই ম্যানুপুলেট হই, এইটাও আপনিও জানেন আমিও জানি।
যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গোটা বিষয় নিয়ে জাস্টিস অর্থাৎ জাস্টিসের পদে বসে রয়েছেন এবং যখন গোটা বিষয় উনি নিজের ভার্ডিক্ট গুলো দিচ্ছিলেন, আমি জানি না, আমার কিন্তু গোটা যে আমি কথাটা বলছি তার শেষে কিন্তু প্রশ্নচিহ্ন মারছি, জানো তো। আমি জানি না, আমি আবারও বলছি, আমি জানি না উনি কি ম্যানুপুলেটেড ছিলেন নাকি ছিলেন না। কারণ যখন কোনো এখন রায় তো এলো সুপ্রিম কোর্ট থেকে। হ্যাঁ, এখন আমি রিসেন্ট রায়ের কথা না, ম্যানুপুলেটটা তো এখন হয়নি, তথ্যটা তো আগে ঘাটা হয়ে গেছে, তারপরে আপনার কাছে গেছে। এবার আপনি দেখে বলছেন ও বাবা এত ঘাটা হয়ে গেছে, এবার তো আমার কোনটা ভালো কোনটা খারাপ দেখার আর জায়গা নেই। তাহলে দোষটা কি আপনার নাকি যার কাছ থেকে ঘেটে এসছে তার? আমার কথাটা সেখানে। আপনি আমাকে একটা গোটা বিষয় দিয়েছেন, আমি হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি গোটা বিষয় নিয়ে বসে আছি, ঠিক আছে, আমি নিজের মতো ভার্ডিক্ট দিয়ে গেলাম, দুদিন পরে মানুষ জানতে পারছে আমি বিজেপিতে জয়েন করছি। কিন্তু তার আগে পর্যন্ত আমি বলছি না না, আমি যখন জাস্টিসের জায়গায় বসে আছি আমি কারোর ফোনটুকু তুলিনি মশাই। আরে ফোনটা না তুললে আপনার কথা কখন হলো যে আপনি বিজেপিতে জয়েন করবেন? আর ফোনটা যখন উঠেছে উনি নিজেই তার বলেছেন মানে যে আই এম কানেক্টেড উইথ বিজেপি এন্ড বিজেপি অলসো কানেক্টেড উইথ মি, মানে উনি যখন হ্যাঁ কন্ট্যাক্টেড, হ্যাঁ এই কথাটা বলেছেন যে দে কন্ট্যাক্টেড মি, এই কথাটা বলা হয়েছে, কিন্তু উনি এই কথাটা উল্লেখ করেছেন যে এটা কোনোভাবে আমার জাস্টিস অর্থাৎ সেই জায়গাটার উপর কোনো প্রভাব পড়েনি, আমি সেই জিনিসটা ফেলিনি। আমি আবারও বলছি, গোটা প্রশ্ন চিহ্ন রেখেই আমি কথাটা বলছি, আমরা প্রত্যেকে মানুষ, আমিও মানুষ, তুমিও মানুষ। যখন আমার হঠাৎ করেই মনে হলো যে না, এই লোকটা যখন আমার এলো যে জাস্টিসের জায়গাটা ছেড়ে আমি হঠাৎ করে এমপি ইলেকশনে দাঁড়াবো, তাহলে আমি মনে করি যে একটা সাধারণ মানুষ হিসাবে, আচ্ছা আপনি বলুন তো, আপনি কি মনে করেন এই ম্যানিপুলেশন কি হতে পারে যে ঠিক আছে এত সংখ্যক যখন একটা লাভ হতে পারে, এমপির টিকিটটা যখন আমি পেতে পারি, তাহলে না হয় একটু ডান দিক থেকে বাদিক হোক? আচ্ছা এটা কিন্তু আমার প্রশ্ন, এটা কিন্তু আমার কোনো স্টেটমেন্ট নয়, এটা আমার একটা প্রশ্ন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়টা এইখানে, মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়টা এই ক্ষেত্রে মানে ফাইনাল যে ভার্ডিক্টটা সেটা আসছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট তারপর রায়টা দেবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ম্যানিপুলেট করুক, মানে করতেই পারে, আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার শুধুমাত্র এই রায়ের ক্ষেত্রে নয়, একাধিক ক্ষেত্রে হয়তো করেছে, এর আগেও করেছে, কারণ উনি স্পষ্ট বলেছেন যে উনি বিচারপতি থাকাকালীন উনি বিজেপির সঙ্গে তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। কিন্তু তারপর যখন সুপ্রিম কোর্টে আসছে, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সবটা আগাপাস্তলা দেখেই একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই না? আচ্ছা আমি একটা আমার যেই বেসিক ব্যাখ্যাটা রয়েছে সেখান থেকে আমি বলছি, আমি যদি নুন জল এবং চিনি একটা জলের মধ্যে একটা গ্লাসের মধ্যে গুলে আপনাকে দিয়ে দিই, প্রথমত জলটা কিন্তু শুদ্ধ ছিল, জলের মধ্যে নুন ঢাললাম আমি, অপরজন ঢাললো চিনি, অর্থাৎ একজন হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর একজন হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একজন ঢেলেছে নুন আর একজন ঢেলেছে চিনি। এবার আমি আপনার হাতে দিয়ে বললাম এই নিন না, এই একটু চিনি এবং নুনটা না ভাগ করে নেবেন, তারপরে কিন্তু জলটা পুরোপুরি শুদ্ধ। এবার অবস্থাটা হয়েছে যখন এই ভার্ডিক্টটা পেশ হচ্ছে, এই টেন্টেড এবং আনটেন্টেড, যখন আমি আপনি সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে সেখানে লেখা আছে যে জিনিসটা এতটাই বাজেভাবে ম্যানিপুলেটেড হয়েছে যে টেন্টেড এবং আনটেন্টেড বের করার আমার আর কোনো জায়গা নেই, তাই জন্যেই আমাকে গোটা প্যানেলটা ক্যান্সেল করতে হচ্ছে। তাহলে যে কথাটা তুমি বললে যে যদি ম্যানিপুলেট করে থাকে করুক না, না এইটা করার ক্ষমতা, এটা করার দায়িত্ব, এইটা করার অধিকার কারোর উপর নেই। বলছি না যে মানে ম্যানিপুলেট করতেই পারে, করতে পারে, মানে there is a chances, হ্যাঁ there is a chances, হ্যাঁ করতেই পারেন, কিন্তু সেটা যদি করেও থাকে সেটা তো সুপ্রিম কোর্টে যাচ্ছে, মানে ফাইনাল ভার্ডিক্টটা তো আসছে সুপ্রিম কোর্ট। না না আমি বলছি ম্যানিপুলেটেড ইনফরমেশনটা যদি আপনার কাছে যায়, আমি তাই জন্যই বললাম যে একটা পরিষ্কার জল, একটা পরিষ্কার জলের গ্লাস, তার মধ্যে থেকে একজন চিনি ঢালছে একজন নুন ঢালছে, তারপরে আপনি সুপ্রিম কোর্ট আপনার কাছে অব্দি নিয়ে গেলাম, সুপ্রিম কোর্ট কতটা চেষ্টা করে নুন জল এবং অবশ্যই চিনিটা সরানোর চেষ্টা করবে। তারা হয়তো নিজের দিক থেকে অফুরান চেষ্টা করেছে বটে, কিন্তু ওই যে আগে থেকে যে চিনিটা দিয়েছে, যে নুনটা দিয়ে দিয়েছে, সেই জন্যই তো অলরেডি কাজটা কঠিন হয়ে গেছে। হয়তো 10টা জায়গা ঘুরে যদি সুপ্রিম কোর্ট অব্দি না যেত, তাহলে হয়তো জিনিসটার একটা অন্য রেজাল্ট দেখতে পারতাম আপনি আমি প্রত্যেকে। তাই গোটা বিষয়টা কি, যে যাদের হাতে প্রথম দায়িত্বটা যাচ্ছে সেই যদি ঘেটে ঘ করে রাখে, তাহলে তারপরে আমার হাতে এলো আমাকে বলছে তুমি একটু না হয় জিনিসটা ঠিক করে দাও, তুমি তো বড় আর্টিস্ট। আরে কি করে করবো, জিনিসটা তো ঘেটে ঘ করে রেখে দিয়েছে, তখন তো জিনিসটা ফেলা ছাড়া নতুন একটা ক্যানভাস নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের অবস্থা যদি সেরকমই হয়ে থাকে, এটাও আমাদের একটা বড় প্রশ্ন, হয়তো সেরকমই। তাই জন্যই বলছি, আমি আবারও প্রত্যেকটা কথার শেষে একটা প্রশ্নচিহ্ন বসাচ্ছি, কারণ ভগবানকে তো আমরা একটু ভয় পাই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ভগবান বটে, তো সেই ভগবান আমি মনে করি শত্রুর কপালেও যাতে না জোটে।
কারণ এই ভগবান প্রত্যেকটাই প্রত্যেকটাই শিক্ষকদের মাথায় জুটেছিল বলেই হয়তো আজকে তাদের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমি বাস্তবে চাই না যে এই ভগবান আর কারোর মাথায় গিয়ে বসুক। তাই দিন শেষে আমি মনে করি ভগবানকে ভগবানের জায়গায় রাখা হোক। ঠিক এই অসুবিধাটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির প্রত্যেকটা মানুষের জন্য। তারা মানুষকে ভগবান বানানোর চেষ্টা করে। শুভেন্দু বাবু বলেন, মোদী বাবু বলেন, আমি বায়োলজিক্যালি জন্মগ্রহণ করিনি, আমি ভগবান। ঠিক আছে, ঠিক, কিন্তু আমরা দিন শেষে দেখি রামচন্দ্রকে টেনে আনা হচ্ছে কোনো এক ইলেকশন করার জন্য। তো দিন শেষে অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে এখানে, অর্থাৎ ঘেটে ঘ। ঠিক যেই জিনিসটা হয়েছে এই এসএসসির গোটা বিষয় নিয়েও। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিন শেষে ওনার হাত অব্দিও যখন গেছে, তখন তো ঘেটে ঘ কি, তখন নতুন ক্যানভাস তার হাত অব্দি নিয়ে যাওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গা থেকে যতটা চেষ্টা করার উনি করছেন, এর থেকে বেশি আমি মনে করি না একটা মানুষ হিসাবে আর কিছু করা সম্ভব। কিন্তু অন্তত আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যে বীরত্ব দেখিয়েছেন, যে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে সেই জায়গায় বসে তাদেরকে ডাইরেক্ট কথা বলেছেন, তাদের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করেছেন, তাদের খারাপ লাগা ভালো লাগা প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করেছেন, এইটা আজ পর্যন্ত ইতিহাসে আমাদের কেউ করেছে বলে আমি মনে করি না। এবং তাই জন্য অন্তত তাকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমি বাস্তবে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা ভালো দিকে যাক। এবং গোটা বিষয়ের পিছনে আমি আবারও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা উল্লেখ করেছিলেন যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া মানে কিন্তু একটা গোটা রাজ্য ভেঙে পড়া। তাই দিন শেষে আমরা কি দেখতে পাচ্ছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন একটা বিশেষ দলের সাথে যুক্ত হয়েছেন। ওই দলটা কেন্দ্রে রয়েছে। ওই দলটা চায় যে বাংলায় তৃণমূল কংগ্রেস না থাকুক এবং বাংলায় তৃণমূল কংগ্রেস সরে গিয়ে তাদের ওই ডাবল ইঞ্জিনের সরকার থাকুক। আমি জাস্ট উদাহরণ তুলছি। তার পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি যে ওই রামের নিচ থেকে ফুটকিটা সরিয়ে দিলে যে বাম বেঁচে থাকে, সেই বামের একজন বিশেষ মুখ অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সেই দায়িত্বে ছিলেন। তাই এই সব কিছু কিন্তু একটা জলঘোলা অবস্থায় রয়ে আছে, শুধুমাত্র আপনার কাছে নয়, আমার কাছেও এবং প্রত্যেকটা দর্শকের কাছেও। তাই এখানে প্রশ্ন ছাড়া আর কোনো উত্তর নেই আমার কাছে। সবার কাছে এই প্রশ্ন রয়েছে। শেষ প্রশ্ন, অনেকক্ষণ আলোচনা হলো, প্রায় 56 মিনিট হয়ে গেছে। 26-এ কি বিজেপি তোমাদের আদৌ বেগ দিতে পারবে, কি মনে হয়? 26-এ বিজেপি কি তোমাদের কোন রকম বেগ দিতে পারে, নাকি তোমরা যেরকম চালিয়ে খেলছিলে সেভাবেই চালিয়ে খেলবে? না মানে প্রশ্নটা এতটাই মানে ইম্পর্টেন্স দেওয়ার একদমই যোগ্য নয়, তাই জন্য আমি প্রথম প্রশ্নটা শুনতেই পাইনি। কারণ আমরা বাস্তব, কারণ 2026-এ এই জিনিসটা ওই বিধির বিধান বলতে পারেন। 2026-এ আপনিও দেখবেন, আমিও দেখবো। আমরা 26-এর ইলেকশনের পরবর্তীতে এই জিনিসটাও হয়তো দেখতে পাবো যে শুভেন্দু বাবু রাঁচিতে চলে যাচ্ছে। আর না হলে সে যাতে রাঁচিতে না যায় তাই জন্য হয়তো উনি বিয়ের পিড়িতেও বসছে। এই জিনিসটা হয়তো আমরা দেখতে পারি। কিন্তু দিন শেষে একটা জিনিস, ওই বিধির বিধান অর্থাৎ ভগবান দ্বারা লিখিত, যে ভগবানকে নিয়ে রাজনীতি করেছে তার পিছনে বরাবরই ভগবানই লাথি মেরেছেন এবং সেই জিনিসটাও বাংলায় হতে চলেছে। এবং 2026-এ সবুজ আবিরে আমরা প্রত্যেকটা জায়গা ভরে যেতে দেখবো। এবং অবশ্যই রসগোল্লাটা কিন্তু খাবো, সবুজ রসগোল্লা, ওটা কিন্তু আমি বড় ফ্যান, জানেন তো। আপনাদের বাড়িতেও না হয় পাঠাবো। বেশ বেশ বেশ, সেটা 26-এর পর অবশ্যই তোমার কেউ বাড়িতে আমন্ত্রণ থাকলে এরকম একটা সামনাসামনি ইন্টারভিউ হবে। অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো এবং তুমি একটা নতুন চ্যানেল খুলেছো, পডকাস্ট চ্যানেল, তার জন্য শুভেচ্ছা থাকলো তোমার। অনেক অনেক ধন্যবাদ। এটা উপাসনা চৌধুরী অফিসিয়াল। থ্যাংক ইউ ফর প্রমোটিং দ্যাট। তো আপনাদের প্রত্যেকের চোখ থাকুক রায়বাহাদুরে। আবারও ফিরে আসবো এইরকমই কোনো একটা ইন্টারভিউ বা আলোচনায়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।